বন্ধুদের নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নাগরিকত্ব সমস্যা নিয়ে আপনাদের কয়েকটা কথা বলবো। আমি আপনাদের এর মধ্যে আনন্দবাজারের দুটো খবর, একটা হলো 4 আগস্ট 4 আগস্ট রবিবার, সেখানে একটা আনন্দবাজারের হেডিং ছিল নাগরিকত্ব ত্যাগের হিড়িক বিপজ্জনক, মত বিরোধীদের। নাগরিকত্ব ত্যাগের হিড়িক বিপজ্জনক, মত বিরোধীদের। সেই কাগজটা এই আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা রিপোর্ট। আর একটা হলো আনন্দবাজারেরই 19 আগস্ট, এদিন সোমবার, সেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছু কথা বলেছেন, তাকে কেন্দ্র করে একটা খবর করেছেন আনন্দবাজার। হেডিংটা করেছে সিএএ প্রসঙ্গে শাহের মুখে, মানে অমিত শাহের মুখে এবার বাংলাদেশ। সিএএর প্রসঙ্গে অমিত শাহের মুখে এবার বাংলাদেশ, সেই রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এইটা আমি এই দুটো রিপোর্টকে ভিত্তি করে কয়েকটা কথা আপনাদের বলবো। একটা যুক্তি, আমরা উদ্বাস্তুদের বিরুদ্ধে একটা যুক্তি এক শ্রেণীর মানুষ খাড়া করার চেষ্টা করছেন অনেক দিন থেকে। সেটা হলো যে এই উদ্বাস্তুদের জন্যে ভারতবর্ষে, বাংলায় এখানকার যারা ভূমিপুত্র, তাদের চাকরি বাকরি, সুযোগ সুবিধে, লেখাপড়া সব ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। তাদের অধিকারে এরা ভাগ বসাচ্ছে, ক্ষতি করছে, এইটা একটা। এবং এই জায়গা থেকে তারা উদ্বাস্তুদের বিরোধিতা করবার একটা চেষ্টা আগেও ছিল, এখন সেটা অনেকটা বেড়েছে বলে মনে হয়। তো আমি তাদের এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আমি তাদের বলবো যে আপনাদের এই মনোভাবের জন্য আমি আপনাদের নিন্দা করছি, আমি তা কিন্তু করছি না। এইটা যেখানে সমস্ত সুযোগ সুবিধে তার অপ্রতুলতা, তখন মানুষের মধ্যে এই সেন্টিমেন্ট মনে হয়। আর সাধারণভাবে এরকম মনে হয় যে হয়তো এদের জন্য আমাদের সমস্যা হচ্ছে। মানুষ তো সবাই অতটা খতিয়ে দেখেন না, বিভিন্ন রকমের প্রচার হয়, তার থেকে এরকম একটা ধারণাও মানুষের তৈরি হয়, তৈরি হতে পারে, হয়েছেও। আমি তাদের নিন্দা করছি না, আমি বিষয়টা বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে তারাও যাতে ভাবেন, আমি তার জন্যে কিছু কথা বলছি। আগেও বলেছি, আবারও বলছি যে পার্লামেন্টে, এটাও অনেক দিন আগের ঘটনা, মানে 10-15 বছর আগের ঘটনা, তারপরে তো পার্লামেন্টে এরকম কোনো তথ্য আর জানা যায় না। শেষ যে তথ্যগুলো আমরা জেনেছিলাম, সেই সময় পর্যন্ত এটা পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সেই সময় পর্যন্ত ভারতে সরকারের হিসাবে 1,80,00,000 মতো উদ্বাস্তু মানুষ ভারতে এসেছেন, 80-85 এরকম তারা এটা বলেছেন। আবার ওই সময় একটা টাটা কোম্পানির একটা সিস্টার কনসার্ন, তারা একটা ব্যাপক সমীক্ষা করে একটা রিপোর্ট বের করেছিল। সেই রিপোর্টে তারা বলেছিল যে 1,75,00,000-80,00,000, প্রায় সমান সমান, সামান্য 10 লাখ কম বেশি, 75-80 লক্ষ ভারতীয় তারা স্থায়ীভাবে ভারত ছেড়ে
অন্যান্য দেশে চলে গেছেন। মানে এসেছেন 1,80,00,000, আবার ভারত ছেড়ে চলে গেছেন, স্থায়ীভাবে চলে গেছেন 1,80,00,000। আবার অস্থায়ীভাবে কাজ করেন প্রায় 2.5 কোটি মানুষ সেই সময়, যারা অস্থায়ীভাবে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেন এবং সেখানকার সম্পদ তারা যা আয় করেন, বিদেশি মুদ্রা ইত্যাদি ইত্যাদি ভারতে পাঠান, নিয়ে আসেন, ভারত উপকৃত হয়। তাহলে যারা বলছেন যে উদ্বাস্তুদের জন্যে এই উদ্বাস্তু আসা যাওয়া এটা একটা চিরন্তন বিষয়। এই যে আমরা ভারতীয় যারা, আমরা আজকে ডিএনএ গবেষণায় জানছি আমরা এসেছিলাম আফ্রিকা থেকে, মানে গোটা ভারতবাসী এরা প্রায় 65 বছর আগে আফ্রিকা থেকে এসেছিলেন, প্রথম যারা এসেছিলেন। তারপরে এখন থেকে 12,000 বছর আগেও আবার একটা বড় ঢেউ এসেছিল, তারপরে আবার 5,000 বছর আগে আরেকটা বড় ঢেউ এসেছিল উত্তর পূর্ব এলাকা থেকে। আবার প্রায় 3.5 বছর আগে আরেকটা ঢেউ এসেছিল ওই ইউরেশিয়া অঞ্চল যেটা বলা হয়। তো এগুলো এইভাবেই মানুষ, এবং সেটা আমাদের দেশে এটা হয়েছে তা না, সব দেশে এটা হয়েছে, সব দেশে এটা হয়। মানুষ আসেন, আবার সে দেশ থেকে মানুষ চলেও যান। আসলে উদ্বাস্তু যারা এসেছেন তারা তো শুধু একটা পেট নিয়ে আসেননি, তারা মাথাটাও নিয়ে এসেছেন, 4টে হাত পা নিয়েও এসেছেন। তারা এখানে উৎপাদনে অংশগ্রহণ করেছেন, এই দেশটা গড়ে তোলার জন্যেও তাদের অবদান আছে। ফলে সুযোগ সুবিধে তারা কারুর তৈরি করা সুযোগ সুবিধা ভোগ করছেন তা নয়, সুযোগ সুবিধা তারা সৃষ্টিও করেছেন। ফলে এই সব জিনিসগুলো ভাবা দরকার এরকম একটা মানসিকতা তৈরি করার আগে। আর সেই কারণে আমি রিসেন্ট একেবারে খবর যেটা সেটা বলছি। এইখানে বলছেন যে 2023 সালে, মানে গত বছর, আমাদের দেশ থেকে দেশ ছেড়ে চলে গেছেন বিদেশে 2,16,000 মানুষ। 2,16,000 ভারতীয় 2023 সালে ভারত ছেড়ে চলে গেছে। সংখ্যাটা আপনি মাথায় রাখবেন, এটা চলে গেছেন। আমার মনে হয় না বাংলাদেশ থেকে অত মানুষ এই সময় এসেছেন, বা পৃথিবীর অন্য দেশ থেকে অত মানুষ ভারতে এসেছেন, এরকম আমার মনে হয় না। এবং যদি আপনি পরপর এখানে হিসেবগুলো দিয়েছে 2022 সালে, মানে আরও 1 বছর আগে, 23-এর আগে 22, 2,25,620 জন মানুষ ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছেন। এগুলো কিন্তু হিসেব আছে যেটা সরকারের কাছে, মানে পাসপোর্ট করে যারা চলে গেছেন। আবার কিছু লোক লুকিয়ে টুকিয়েও চলে যান, ফলে এর থেকে সংখ্যা বেশি হবে, কম হবে না। তাহলে এইভাবে যদি আপনি হিসেব করি, আপনি যদি গড়পড়তা 2 লক্ষ লোক ধরেন, তাহলে 1 কোটি লোক এই দেশ ছেড়ে যেতে কদিন লাগছে? খুব বেশি দিন নয়। এবং এই যে যারা যাচ্ছেন তার মধ্যে বলছেন যে এই বছরের গোড়ায় একটা আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে বলা হয়েছিল গত 3 বছরে, এখন থেকে গত 3 বছরে 17,000 মানুষ ভারত ছেড়ে চলে গেছেন, যারা কোটিপতি মানুষ। যারা কোটিপতি মানুষ, এরকম 17,000 মানুষ 3 বছরে ভারত ছেড়ে চলে গেছেন। কোটিপতিরা চলে গেছেন মানে সম্পদটা এই দেশে ফেলে রেখে চলে গেছেন তা তো নয়, সম্পদটা নিয়েই চলে গেছেন। এবং তার মধ্যে এই বাংলাদেশের যাদের পরে আপনাদের ক্ষোভ, তারা নন। এই বিপুল সম্পত্তি কিন্তু এই দেশের মানুষ নিয়ে চলে গেছেন, নিয়ে গেছেন। আবার বিপুল সম্পত্তি যারা কাজ করেন বাইরে, তারা নিয়েও আসেন, বিদেশি মুদ্রা ইত্যাদি ইত্যাদি। এইটাই হচ্ছে ঘটনা। ফলে এই যে রিফিউজি ব্যাপারটা বুঝতে গেলে এইটা মাথায় রাখতে হবে। আমি এইটা শুধু ওই লোকগুলোকে বলছি না যারা মনে করছেন এসে সব সুযোগ সুবিধা কুক্ষিগত করে ফেলছে, তার দিক দিয়ে আমি এতক্ষণ বললাম তাদের জন্যে। এখানে অন্য আরেকটা গ্রুপের জন্যে যেটা বেশি ইম্পর্ট্যান্ট, মানে সেইটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ,
তাদের উদ্দেশ্যে বলি যে এই যে মানুষ প্রতি বছর ভারত থেকে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মানুষ ভারত ছেড়ে চলে যাচ্ছেন, তারা চলে যাচ্ছেন কেন? ভারতে তাদের উপর অত্যাচার হচ্ছে বলে? কি তাদের উপর অত্যাচার হচ্ছে বলে ভারত ছেড়ে চলে যাচ্ছেন? না, মানুষ চলে যাচ্ছেন কারণ মানুষ চলে যান। পৃথিবীর সৃষ্টির সময় থেকে মানুষ এইভাবে স্থানান্তরিত হন, কাজের খোঁজে যান, ভালো পরিবেশ পরিস্থিতির জন্য যান, প্রাকৃতিক দুর্যোগের জন্য যান, রাজনৈতিক ডামাডোলের জন্য যান, আবহাওয়া পরিবর্তনের জন্য যান, এখন নানা কারণে মানুষ যান। তো বাংলাদেশ থেকেও যারা এসছেন, ওই যে বলে যে ছিল 23%, 27% হিন্দু ছিল বাংলাদেশে, আজকে সেটা এসে দাঁড়িয়েছে 8-9%, তার মানে মুসলমানরা মেরে দাঁড়িয়েছে। এই যে সরলীকৃত ব্যাখ্যা, আমি এইটার জন্যই সংখ্যাটা বলছি যে তাহলে ভারত থেকে চলে যাচ্ছেন কেন? এই যে কারণে ভারত থেকে চলে যান, ভারত থেকে আরো অনুন্নত দেশ বাংলাদেশ থেকে বাইরে চলে আসার তাগিদটা আরো বেশি থাকে ওই আর্থিক কারণে, আরো ভালো জীবনযাত্রার জন্যে। এরকম অনেকগুলো কারণ এক জায়গায় হলেই তখন মানুষ দেশ ছাড়েন। এই কথাটার মানে আবার কেউ কেউ এই করবেন না যে আমি ওখানে সংখ্যালঘুদের একটা সাম্প্রদায়িক সমস্যা, সাম্প্রদায়িক ভীতি নেই, আমি এটা বলছি না। একটা ভীতি আছে। আমি যেটাকে অনেক দিন থেকে বলছি যে এই মুসলমানদের ভয় যেটা বাংলাদেশের লোকে পান, এইটা আমি ভারতের কথা বলছি না, ভারতের এই ভীতিটা কিন্তু বাস্তব, কিন্তু মুসলমানরা দেশত্যাগ করেন না। ভারতে অনেকাংশে, আমি সবটা বলছি না, অনেকাংশে এই ভীতিটা বাস্তব নয়। আসলে আমি এটাকে বলি ভূতের ভয়ের মতো। ভূতের ভয় তো বাস্তব নয়, অবাস্তব, কিন্তু ভূতের ভয় অধিকাংশ মানুষ পায়। ওখানেও ঠিক তাই, ওখানকার সংখ্যালঘু বা হিন্দুদের অবস্থা তাই। তারা এই ভয়টা পান, যার জন্যে ওই অনেকগুলো কারণের মধ্যে দেশ ত্যাগ করার একটা কারণ। কিন্তু আসলে এত বছরে 52-54 বছর, আমি বাংলাদেশ হওয়ার পরের কথা বলছি, 52-54 বছরে প্রমাণ হয়ে গেছে যে সেই ভয়টা বাস্তব নয়। ওই রকমভাবে ওখানকার সংখ্যালঘুদের উপর নিশ্চয়ই কিছু হয়, স্থানীয়ভাবে কিছু হয়, কিছু দুষ্কৃতীরা ইত্যাদি ইত্যাদি, এটা হয়, কিন্তু এইরকম নয়। আসলে সংখ্যালঘুদের সমস্যা শুধু তো দাঙ্গা হাঙ্গামা নয়, আরও অনেক জায়গা থেকে বোঝা যায়, এবং সেইখান থেকে রাষ্ট্রটাকে বোঝা যায়। রাষ্ট্র মদত না দিলে তো এই সমস্ত দাঙ্গা হাঙ্গামাও গুজরাটের মতো অবস্থা হয় না, তাই না? এই জায়গাটাও বুঝতে হবে। আজকে সাচার কমিটির রিপোর্ট পড়ে আমরা জানি, আমি পশ্চিমবাংলা সব থেকে ধর্মনিরপেক্ষ জায়গা, মুসলমানদের মক্কা বলা হয় পশ্চিমবঙ্গকে, আমি পশ্চিমবঙ্গের কথাই বলি। পশ্চিমবঙ্গে সাচার যখন রিপোর্ট দিচ্ছেন সেই সময়ে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বা 2011 সালের মুসলমানদের জনসংখ্যা 27.12 বাদ দিন 27%। চাকরিতে প্রতিনিধিত্ব কত? 3%, মাত্র 3%। উচ্চশিক্ষায় প্রতিনিধিত্ব কত? সেন্ট্রাল গভর্নমেন্টের বসানো কমিশন, রাজেন্দ্র সাচার কমিটি, এবং মানে একটা বিশাল রিপোর্ট দিয়েছেন, এবং তারা যথেষ্ট গবেষণা করে তারা এই রিপোর্টটা দিয়েছেন। ভারতবাসী সেইটাই বিশ্বাস করেন। শিক্ষাক্ষেত্রে কত মুসলমানদের প্রতিনিধিত্ব? উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ আসে না, 200 জনে একজন, 200 জনে একজন মুসলমান উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। সমস্ত ক্ষেত্রে অবস্থায় এই অবস্থাটা হয় কিভাবে? এই অবস্থাটা হয় প্রশাসন, রাষ্ট্রযন্ত্র তাদের নিরপেক্ষতা না থাকার কারণে, তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের কারণে।
এবং এই যে পক্ষপাতিত্ব, এটা দাঙ্গা হাঙ্গামা ঝামেলা হলেও তার প্রতিফলন সেখানে ঘটে। পুলিশ প্রশাসন সব তো তার সাথে জড়িত থাকে। কিন্তু বাংলাদেশটা দেখেন, আমি বাংলাদেশের এই যে দেশটাকের কারণ বোঝার জন্য আমি বলছি, ওই যে বলে দেওয়া হয় সেটা যে আসলে কতটা সত্য আমি জানি। উদ্বাস্তুদের অধিকাংশ লোক যারা আমার ভিডিও শুনবেন তারা পছন্দ করবেন না, কিন্তু এইটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আজ পর্যন্ত যদি 9% 8% যদি হিন্দু থেকে থাকেন বাংলাদেশে, সেখানকার হিন্দুরাই বলেন স্কুল মাস্টার মানে সরকারি স্কুলের শিক্ষক যুক্ত করে যদি হিসেব করা হয়, সেটা অনেকে বলেন 20-22 হয়ে যেতে পারে, অনেকে বলেন 18-20 হতে পারে। তা আমার ধারণা 18-20 কম নয়। তো একটা দেশ, একটা দেশের মানুষ, সেখানকার প্রশাসন, সেখানকার রাষ্ট্র, সেখানকার রাজনৈতিক দল যদি সত্যি সত্যি হিন্দুদের এত ঘৃণা করেন, এতটা যদি তাদের প্রতি অবিচার করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, যেটা বলা হয় ওই যে 27% 9% হয়ে গেছেন, যদি সত্যি সত্যি শুধু এই নির্যাতনই যদি দেশ ছাড়ার কারণ হয়, তাহলে তারা চাকরি বাকরি শিক্ষায় তাদের এই প্রতিনিধিত্ব কি করে থাকে? আর যদি বলেন যে মুসলমানদের থেকে হিন্দুরা বেশি শিক্ষিত, আরে পড়ে আছে তো কিছু নমশূদ্র, কিছু পণ্ডক্ষত্রিয়, কিছু রাজবংশী, কিছু নিম্নবর্ণের লোকই তো বেশি পড়ে আছেন। উচ্চবর্ণের যাদের শিক্ষিত বলা হয় তারাও কিছু আছেন। তো শিক্ষিত মানে উচ্চবর্ণের যারা বাংলাদেশে পড়ে আছেন তারা কারা? ওই উচ্চবর্ণের মধ্যেও ওছা যেগুলো ছিল, আমি ওছা মানে তাদের নিন্দা করার কথা বলছি না, এটা পরিবারের মধ্যে পিছিয়ে পড়া কিছু লোক থাকে না, তারা এদেশে আসতে সাহস পাননি, ওই যেটুকু সম্পত্তি ছিল তাই নিয়ে বেঁচে পড়তে, মানে তারা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া যারা উচ্চ, তারা আর হচ্ছে নিম্নবর্ণীয় লোক, তারা কোনোদিনই মুসলমানদের থেকে শিক্ষায় এগিয়ে এরকম বিষয়টা নয়, মোটামুটি এক মানের। তাহলে এই যে দেশটা কোশ্চেন, যার জন্যে আমি এই পরিসংখ্যানের কথাটা বলছি যে দেশ ত্যাগ করার মূল কারণ হচ্ছে মানসিকতা। 30-এর দশক 40-এর দশকের প্রথম ভাগ পর্যন্ত ওই যে দেশভাগের সময়ে বাংলা ভাগ করার প্রয়োজনে এখানকার মিডিয়া উচ্চবর্ণ হিন্দুরা মুসলমানদের আসলে দানব হিসেবে চিত্রিত করেছিলেন, যে কোনো ক্রমে মুসলমানদের সাথে একসঙ্গে বসবাস করা যায় না। আপনারা যদি সেই সময়ের প্রচার যদি আপনারা জানেন, সেই সময়ের গবেষণামূলক বইপত্রগুলো পড়ে দেখুন, সেই যে রেশ হিন্দুরা মনে করেছেন মুসলমান মানে খারাপ, মুসলমান মানে দুর্বৃত্ত, মুসলমান মানে যেন জন্তু জানোয়ার দানব, এই ভয়টা থেকে এখনও তারা মুক্ত হতে পারেননি। ফলে তারা ওই দেশ ছেড়ে এই দেশে চলে আসার জন্যে সবসময় পা বাড়িয়ে থাকেন, শুধু একটু অজুহাত তারা খোঁজ করেন, আর যেটুকু হয় এখানে এসে সহানুভূতি পাওয়ার জন্যে অনেক বেশি বেশি বলেন। ফলে আমি যেটা বলছি, উদ্বাস্তু মানুষ যারা, আমি উদ্বাস্তু মানুষেরই মানে নিয়েই আন্দোলন করি, কিন্তু এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমি আপনাকে বলছি এর মধ্যে রিয়ালিটি যেটুকু, সেটুকু হচ্ছে একটা ভয় যে আমি তো আক্রান্ত নই, কিন্তু আমার পূর্বপুরুষদের আগামী দিনে কি হয় না হয়, এইটাই হচ্ছে আশঙ্কা, এইটাই হচ্ছে মূল ব্যাপার। না হলে একটা পরিবারের দেশ ছাড়তে দাঙ্গার কারণে, মুসলমানদের ভয়ে যদি দেশ ছাড়তে হয়, একটা পরিবার একটু একটু করে একজন করে 1 বিঘে 2 বিঘে জমি বিক্রি করতে করতে, সম্পত্তি বিক্রি করতে করতে 10 বছর 20 বছর ধরে দেশ ত্যাগ করে। একটা প্রক্রিয়া, দেশ ত্যাগ করার প্রক্রিয়া শেষ হতে ছেলেকে পাঠিয়েছে, সে একটা চাকরি বাকরি পাবে, তারপরে বাদ বাকিরা আসবে, এই যে প্রক্রিয়া, এটা কি দাঙ্গা হাঙ্গামা হলে হয়? দাঙ্গা হাঙ্গামা হলে কি হয় সেটা পাঞ্জাব জানে। ওই 1 মাসের মধ্যেই প্রায় জনবিনিময়ের মতো প্রায় সব চলে গেছেন, প্রায় সব চলে এসছেন। না হলে এখানে যারা এখনও হিন্দু চলে এসেছেন তারা আত্মীয়স্বজন অর্ধেক পড়ে আছেন, পাড়া প্রতিবেশী বংশের লোক সব পড়ে আছেন, দাঙ্গার কারণে এইভাবে দেশ ত্যাগ হয় নাকি? ফলে এই একটা দিক। আরেকটা দিক হলো এই যে সিএ সম্পর্কে যেটা বলছেন, দেখেন সিএতে 188 জন হিন্দুকে নাগরিক সার্টিফিকেট দেওয়া হলো, এবং এই নাগরিক সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং, এটা তো আগে কখনো এসব ঘটনা ঘটেনি, কে দিচ্ছেন? স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাতে তুলে দিচ্ছেন। এটা এমনি এমনি নয়, এটা রাজনৈতিক কারণে। ওই যে এখন হরিয়ানাতে ইলেকশন আছে, ওই 188 জনকে দিয়ে দিলেন।
লোকও সেদিকে কম, সে তুলনায় অনেক বেশি। আমাদের এখানে অনেক বেশি লোক, কিন্তু সে তুলনায় বিষয়টা নেই। এবং এই যে সিএ যেটা তৈরি হয়েছে, আসলে ওই লোকগুলোর কথা ভেবেই করা হয়েছে। ওই যে ডকুমেন্ট নটার কথা বলা হয়েছে, ওই লোকগুলো সবাই পাসপোর্ট করে এসেছিলেন, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই তাদের কী করে রেগুলারাইজ করা যায় সেটা ওরা করলে তাদের এই ডকুমেন্টগুলো আছে, তারা পেয়ে যাচ্ছে। এবং সেই কারণে ওই 9টা ডকুমেন্ট ওরা করেছেন, ওরা বাঙালিদের কথা ভাবেননি। আমি বাঙালিদের বলছি, আপনারা এই ব্যাপারটা একটু বুঝুন। আপনারা, আমার একটা বই বেরোবে, অনেক পুরনো বই, মতুয়াদের মহাসংগ্রাম। আমি এই বইটা এই মাসের মধ্যেই বেরোবে, আপনারা একটু এটা পড়ুন। আপনারা দেখুন সেই সময়ে ওই 2005, 2006, 2007 এই সময়ের আনন্দবাজারের অনেকগুলো রিপোর্ট হুবহু ছেপে দেওয়া আছে, কাগজের রিপোর্টের ডেট দিয়ে। আপনারা সেটা দেখুন যে কীভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি উদ্বাস্তুদের সমস্যাটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে এসেছেন। ওই রিপোর্টগুলো পড়লে বুঝবেন, তাতে বুঝবেন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি কীভাবে ধাপ্পা দিচ্ছে, বিশেষ করে এই বিজেপি। এই বিষয়গুলো আপনারা তাহলে বুঝতে পারবেন। আমি এখানে আমাদের মধ্যে এক ধরনের লোক আছেন যারা মুসলমানদের মানে নিজের ভালো করেন না, মুসলমানদের কিছু ক্ষতি করতে পারলেই খুশি হন। আমি তাদের বলছি যে দেখুন, যে এইটা যারা মনে করছেন যে বিজেপি এখানে বলছেন, শাহ বলেন কোট, আমি মুসলিম ভাই বোনদের আশ্বাস দিচ্ছি কারো নাগরিকত্ব যাবে না। ফলে এই যে মুসলমান তাড়াবার কথা যারা ভাবছেন, মানে নিজেরটা হোক না হোক মুসলমানদের তাড়াতে পারলেই তারা বেশি খুশি হন, এই সমস্ত মানসিকতাটা ত্যাগ করুন। এটা কখনো হয় না। এই যেটা বলেছে অমিত শাহ, এটা তাকে করতে হবে, এটা তাকে করতে হবে, এটা ছাড়া হয় না। ফলে মুসলমান তাড়াবার জন্য বিজেপি করতে হবে, এইসব চিন্তা মাথা থেকে নামান। প্রত্যেকটা বিষয়ে আপনারা যুক্তি দিয়ে বুঝুন, বুঝিয়ে নাগরিকত্ব সম্পর্কে আজকে যে অবস্থায় আছে, আমি আপনাদের বলছি বিজেপি আর কিছু করবে না। বিজেপি নাকি, যেটা টাইমস অফ ইন্ডিয়াতে একটা রিপোর্ট বেরিয়েছে, বিজেপি ওই যে 9টা ডকুমেন্ট, তার একটার পেছনে 7 নাম্বার না 7 নাম্বারের পেছনে বোধ একটা ইত্যাদি শব্দ যোগ করতে চাইছে। একটা ইত্যাদি শব্দ মানে ওই ডকুমেন্টগুলো অন্যান্য। কিন্তু এই যে ইত্যাদি, আপনারা জানেন অফিসার আদালত কোনো অফিসার এরকম কিছু দিয়ে তো সই করবে না। এখন রাজনৈতিক কারণে চাপটাপ দিয়ে 2-4 জনকে দিয়ে করাতে পারছেন তারা, 2-4 জন মানে 2-4 জনই, কিন্তু এইটা কখনো হয় না। অফিস সবসময়ই, আমাদের অভিজ্ঞতা, অফিস হচ্ছে যত কাগজ দেন তার মধ্যে ত্রুটি খুঁজে বেশি করাই হচ্ছে প্রশাসনের কাজ। আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেশন তাই করে। ফলে এই পথে নাগরিকত্ব হবে না। সবাইকে ভাবতে হবে যে নতুন একটা আইন ছাড়া পথ নেই। আমরা এটা নিয়ে এর মধ্যেই হয়তো কিছু আন্দোলনের প্রোগ্রাম আমরা ঠিক করে ফেলতাম, এই বাংলাদেশের সমস্যা না এসে গেলে। ফলে আমি আপনাদের সবাইকে বলছি যে আমরা আপনাদের মতামত শোনার জন্যে, আরও খোলামেলা আলোচনা করার জন্য প্রথমে আমরা একটা মিটিং কলকাতাতে করব, এবং সেইখান থেকে সমস্ত দিক বিচার বিবেচনা করে আমরা একটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আপনাদের অনুরোধ, আপনারা সেইভাবে মানসিকভাবে প্রস্তুত হন। সেটা হলো এই বিজেপি কিছু করবে না, এইটাকে নিশ্চিত হন। তার মানে কি আমি বলছি কংগ্রেস করবে? তার মানে কি আমি বলছি সিপিএম করবে? তার মানে কি বলছি তৃণমূল করবে? আপনারা ওই যে বললাম বইটা বেরোচ্ছে, আপনারা ওই বইটা লক্ষ্য করবেন, দেখবেন একমাত্র কংগ্রেস ছাড়া, আমি এটা কংগ্রেসের পক্ষে বলার জন্য বলছি না, আপনারা দেখবেন তথ্য দেখবেন, নালিশ কোথাও বিজেপি করেছে উদ্বাস্তুদের বিরুদ্ধে, কোথাও সিপিএম করেছে উদ্বাস্তুদের বিরুদ্ধে, কোথাও তৃণমূল করেছে উদ্বাস্তুদের বিরুদ্ধে, কিন্তু কংগ্রেস এইটা করেনি। আমি ওই যে সব রিপোর্টগুলো আমি বলছি 2005-06 যখন এই গোলমালটা হয়েছিল, তখন যে অবস্থা হয়েছিল, আমরা আন্দোলনটা না করলে আজকে অবস্থা আরও ঘোরালো হয়েছে। তো আমাদের আন্দোলনের ফলে তখন আর এইটা বেশি দূর এগোতে পারেনি, সেটা আজকের উদ্বাস্তুরা অনেকেই ভুলে গেছেন বা বোঝেন না। ফলে আমি বলছি যে সেই জায়গা থেকে বিজেপি করবে না যত জোর দিয়ে বলছি, অন্য পার্টিগুলোও কিন্তু তাদের স্ট্যান্ড ঠিক করতে পারেনি, কংগ্রেসও করতে পারেনি, আমি সেটাও বলছি। ফলে আমাদের আজকে চেষ্টা করতে হবে
যাতে পলিটিক্যাল পার্টিগুলো এই ইস্যুটাকে একটা সঠিক স্পিরিটে নেয় এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করে। এই চেষ্টাটা, এর জন্য আমাদের আন্দোলন শুরু করতে হবে। এবং সেখানে আমাদের দাবি অন্য কোনোভাবে, আমি অনেক ভেবেছি, কোনোভাবে মানুষের এই সমস্যা মিটবে না। ওই একজন দুজনে বাদ দিন, সমস্ত উদ্বাস্তু মানুষ যারা এসে পড়েছেন তাদের সমস্যা মিটতে পারে একমাত্র এক লাইনের একটা আইন তৈরি করতে হবে, যে ভারতবর্ষের যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন। এই ছাড়া অন্য কোনো পথ নেই। এই ডাইরেকশানে, এই লক্ষ্যে আপনারা মানসিকভাবে তৈরি হন। আমরা এই ডামাডোলটা গেলেই এইটা নিয়ে আমরা আপনাদের সাথে, সবার সাথে মিলে, সবার সহযোগিতা নিয়ে আমরা আন্দোলনের পথে পা বাড়াবো। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।